দেখো তোমরা, আমি যখন এইগুলো পড়াবো তো এইগুলো না তোমরা খাতার মধ্যে নোট করে নেবে, কারণ যখন পিডিএফ দেওয়া হয় তখন হয়তো কিছু বাদ চলে যায়, আবার নতুন কিছু অ্যাডও হয় সেখানে। তো মিলিয়ে দেখে নেবে, তোমাদের মধ্যে থাকলে কি হবে, সুবিধা হবে। ঠিক আছে। রং, আবর্তন, পরিক্রমণ। আবর্তন আর একটা হচ্ছে পরিক্রমণ। বেশ, তাহলে দেখো নেক্সট কি, বৃহস্পতি। তাহলে আমরা আগের দিন কি জেনেছিলাম, যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এবার হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। শনি, ইউরেনাস, নেপচুন। এবার বৃহস্পতি সূর্য থেকে দূরত্ব কত, 77.8 কিলোমিটার। 77.8 কোটি কিলোমিটার, সরি, 77.8 কোটি কিলোমিটার সূর্য থেকে দূরত্ব। শনি কত, 142.7, এখানে হচ্ছে কোটি কিমি, 142.7 কোটি কিমি। তারপর ইউরেনাস কত, 287 কোটি কিমি। এরপর নেপচুন কত, 449.7 কোটি কিমি। ওকে, তাহলে বৃহস্পতি সূর্য থেকে দূরত্ব দেখো 77.8, শনি 142.7, ইউরেনাস 287 কোটি কিমি, নেপচুন 449.7 কোটি কিমি। তাহলে বৃহস্পতির টেম্পারেচার কত, বৃহস্পতির টেম্পারেচার হচ্ছে -150 ডিগ্রি সেন্টিগ্রেড, -150 ডিগ্রি সেন্টিগ্রেড। শনির কত, -184 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে মাইনাস, সব দেখো মাইনাসে আসছে কিন্তু। নেক্সট 216 ডিগ্রি সেন্টিগ্রেড, মাইনাস 216 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর দেখো মাইনাস, নেপচুনের হচ্ছে -214 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে দেখো বৃহস্পতি উষ্ণতা -150, শনি 184 ডিগ্রি সেন্টিগ্রেড, মাইনাস ইউরেনাস 216, নেপচুন -214। তাহলে বৃহস্পতির রং কেমন, বৃহস্পতির রং বাদামি হলুদ। বাদামি হলুদ বৃহস্পতির রং। শনির রং কেমন, সোনালী হলুদ। ঠিক আছে, তাহলে বৃহস্পতির রং বাদামি হলুদ আর শনির রং হচ্ছে সোনালী হলুদ। এরপর ইউরেনাস রং কেমন, ইউরেনাসের রং সবুজ, নেপচুনের রং নীল, নেপচুনের রং নীল। তাহলে বাদামি হলুদ, সোনালী হলুদ, সবুজ আর নীল, এটা হচ্ছে কি রং। এবার আমরা আবর্তন দেখে নিই। তাহলে বৃহস্পতি আবর্তন করতে সময় লাগে কত, বৃহস্পতি হচ্ছে 9 ঘন্টা 53 মিনিট। 9 ঘন্টা 53 মিনিট আবর্তন করতে সময় লাগে। হ্যাঁ 50ও হবে, হ্যাঁ 50ও হবে, এটা প্রায়, ঠিক আছে, সবই প্রায়। হুম, 9 ঘন্টা 50ও হবে। শনির কত, 10 ঘন্টা, সবই প্রায়। শনির কত, 10 ঘন্টা। তারপরে ইউরেনাসের কত, 17 ঘন্টা, ইউরেনাস হচ্ছে 17 ঘন্টা।
নেপচুন কত? 16 ঘন্টা সময় লাগে। এদের হচ্ছে আবর্তন সময় এটা। এবার পরিক্রমণ করতে কত সময় লাগে? আবর্তন করতে করতে যে সূর্যের চারিদিকে ঘুরবে সেটার কত সময় লাগে? তাহলে বৃহস্পতির সময় লাগে 12 বছর। বৃহস্পতির সময় লাগে 12 বছর। ঠিক আছে, তাহলে বৃহস্পতির কত বছর লাগে? 12 বছর। শনির লাগে 29 বছর 6 মাস। 29 বছর 6 মাস। এরপর আমাদের ইউরেনাসের লাগে 84 বছর। ইউরেনাসের লাগে 84 বছর। দেখো, এরপর আমাদের যে নেপচুন, সেই নেপচুনটা কিন্তু আবার এর থেকে বেশি লাগে, 165 বছর। 165 বছর। ঠিক আছে, তাহলে এদের পরিক্রমণ করতে সময় লাগে কত? 165 বছর। বেশ, তাহলে এগুলো কি গ্রহ বললাম? এগুলো হচ্ছে বহিঃস্থ গ্রহ। বহিঃস্থ গ্রহ বা গ্যাস দিয়ে তৈরি গ্রহ। ঠিক আছে, বা গ্যাসীয় গ্রহ অ্যাকচুয়ালি। বেশ, এই জায়গাটা বুঝতে পেরেছো তোমরা? ওকে ওকে ওকে, বেশ। তাহলে আমাদের একটু উপগ্রহের সংখ্যাগুলো জেনে নেওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ হ্যাঁ, প্লুটোটা হচ্ছে বামন গ্রহ। তো ওটা সম্পর্কে আসছি, ওটা সম্পর্কে আরো ডিটেলসে ভালো করে বুঝবো আমরা। ঠিক আছে, হুম, ওটা সম্পর্কে ভালো করে বুঝবো। দেখো, উপগ্রহ। উপগ্রহ, তাহলে আমরা কি কি পড়েছি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বেশ, লেখা আছে এখানে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। বুধের কোনো উপগ্রহ নেই, শুক্রের কোনো উপগ্রহ নেই, পৃথিবীর একটা উপগ্রহ। বুঝতে পারলে ব্যাপারটা? পৃথিবীর একটা উপগ্রহ। মঙ্গলের কটা উপগ্রহ? দুটো উপগ্রহ। মঙ্গলের হচ্ছে দুটো উপগ্রহ। এরপর বৃহস্পতি। এরপর হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে 67টা উপগ্রহ, 67। বৃহস্পতি হচ্ছে 67। শনি হচ্ছে 53। শনির 53। এরপর ইউরেনাস। ইউরেনাস হচ্ছে 27। নেপচুন 13। এই হচ্ছে উপগ্রহ সংখ্যা। তাহলে বুধের কোনো উপগ্রহ নেই, শুক্র কোনো উপগ্রহ নেই, পৃথিবীর একটা, মঙ্গলের দুটো, বৃহস্পতি 67টা, শনি 53, ইউরেনাস 27, নেপচুন 13। এটা হচ্ছে উপগ্রহের সংখ্যা। বেশ, এবার এটা মুছে দিচ্ছি তাহলে আমি। এবার আমরা একটু আগের দিন সূর্য সম্পর্কে পড়েছিলাম, তো একটু সূর্য সম্পর্কে কিছু ইনফরমেশন জানার আছে, সেইগুলো একটু জেনে নিই আমরা। দেখো, এই যে সূর্য, সূর্যের যে ব্যাস, আগে এখানে সান, সূর্য, বেশ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি,
ইউরেনাস, নেপচুন। বেশ বেশ দেখো, প্রথম কথা বলি যে সূর্য, এই সূর্যের ব্যাস কত? সূর্যের ব্যাস 14 লক্ষ, সূর্যের ব্যাস 14 লক্ষ কিলোমিটার। মনে রাখবে, সূর্যের ব্যাস 14 লক্ষ কিলোমিটার। বেশ সূর্যের ব্যাস হচ্ছে 14 লক্ষ কিলোমিটার। সূর্যের মধ্যে হাইড্রোজেনের পরিমাণ থাকে 71%। কি থাকে? হাইড্রোজেন। সূর্যের মধ্যে হাইড্রোজেনের পরিমাণ থাকে 71%। আর হিলিয়ামের পরিমাণ থাকে 26.5%। 26.5% হচ্ছে কি থাকে? হিলিয়াম থাকে। আর অন্যান্য যে গ্যাস থাকে সেটা হচ্ছে 2.5% অন্যান্য গ্যাস। ওকে, তবে হাইড্রোজেন আর হিলিয়াম এই দুটোর প্রাধান্য সব থেকে বেশি। এবার যদি বলা হয় এই যে সূর্য, এই সূর্যের যে পৃষ্ঠ, সেই সূর্য পৃষ্ঠের তাপমাত্রা কত? সূর্য পৃষ্ঠের এই পৃষ্ঠটা, এই পৃষ্ঠটার তাপমাত্রা কত? 5778। দেখো কত বলছি, 5778 কেলভিন। 5778 কেলভিন। কিংবা যদি তুমি ফারেনহাইটে নিয়ে আসো তাহলে এটা হচ্ছে 5504.06, বা এটা মনে রাখবে কিন্তু, হ্যাঁ, 5504.06 বা 85। কি এটা? ফারেনহাইট। ফারেনহাইটে। কিংবা কোন কোন জায়গায় দেওয়া থাকে যে 9940.75 ফারেনহাইট। এটাও মনে রাখবে, এটাও কিন্তু মনে রাখবে সূর্য পৃষ্ঠের তাপমাত্রা। ঠিক আছে, এবার এই যে আমাদের সূর্য পৃষ্ঠ যে তাপটা ছাড়ছে, সূর্য পৃষ্ঠ থেকে যে তাপটা ছাড়ছে সেই জায়গাটার নাম কি বলেছিলাম? ওটা হচ্ছে ফটোস্ফিয়ার, তাই তো? এই ফটোস্ফিয়ার থেকে যে সৌরশিখা কি হচ্ছে গিয়ে পড়ছে, তাই তো? ফটোস্ফিয়ার থেকে সৌরশিখা কি হচ্ছে মহাকাশ অতিক্রম করে গিয়ে, মহাকাশে অতিক্রম করে কি হচ্ছে চলে যাচ্ছে। এটাকে বলা হয় সোলার ফ্লেয়ার। এই যে সৌরশিখা বা সোলার ফ্লেয়ার, সৌরশিখা বা সোলার ফ্লেয়ার কি? এই যে ফটোস্ফিয়ার থেকে যে তাপটা বাইরে চলে যাচ্ছে, মানে আমাদের পৃথিবীতে চলে আসছে, এই যে আশাটা, এটা হচ্ছে সৌরশিখা বা সোলার ফ্লেয়ার। এবার যখন এই যে সোলার ফ্লেয়ারটা আমাদের পৃথিবীর
বায়ুমণ্ডলের মধ্যে যখন প্রবেশ করে, এটা ধরো আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের মধ্যে যখন প্রবেশ করে তখন এখানে প্রচুর পরিমাণে ধূলিকণা থাকে। এবার এই ধূলিকণাগুলোর সঙ্গে কি হয়, বিক্রিয়া হয়। বিক্রিয়া হওয়ার ফলে বিভিন্ন রং তৈরি করে, বিভিন্ন রং তৈরি করে। কি করে না, তো যখন চলে আসে সোলার ফ্লেয়ারটা, যখন সৌরশিখাটা যখন বায়ুমণ্ডল ভেদ করে আমাদের পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি যখন চলে আসে, তখন ওই যে ধূলিকণাগুলো থাকে বা বিভিন্ন গ্যাস থাকে সেখানে বিক্রিয়া হয় এবং বিচ্ছুরণ হয়। ঠিক আছে, এবং বিচ্ছুরণও হয়, যে কণাগুলো থাকে সেখানে কি হয়, বিচ্ছুরণ হয়। বিচ্ছুরণ হওয়ার ফলে কি হয়, বিভিন্ন রকম রং উৎপন্ন করে। ওকে, এবার এই যে রংটা উৎপন্ন করছে, এটা ভালো বুঝতে পারা যায় কোথায়, আমাদের পৃথিবীর উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ। তাহলে উত্তর গোলার্ধে এটাকে কি বলা হয়, উত্তর গোলার্ধে বলা হয় অরোরা বোরিয়ালিস, আর দক্ষিণ গোলার্ধে বলা হয় অরোরা অস্ট্রালিস। এগুলো আমরা আগেই পড়েছি, জানি যে অরোরা বোরিয়ালিস অরোরা অস্ট্রালিস কি সৃষ্টি করে। এবার দেখো, যে যে জায়গা থেকে, খুব ইম্পর্টেন্ট জিনিস, ফটোস্ফিয়ারের ধরো এইটা একটা লেয়ার, ফটোস্ফিয়ারের লেয়ার, এই ফটোস্ফিয়ারের এই লেয়ার থেকে কিন্তু কি হয়, এই সোলার ফ্লেয়ারটা বাইরে বেরোচ্ছে বা সৌরশিখাটা বাইরে বেরোচ্ছে। তাহলে যে যে জায়গাগুলো থেকে খুব বেশি পরিমাণে সৌরশিখা বাইরে বেরিয়ে যায়, সেই জায়গাগুলোতে সৃষ্টি হয় সৌর কলঙ্ক। সৌর কলঙ্ক। যে যে জায়গা থেকে সোলার ফ্লেয়ারটা মানে সৌরশিখাটা বাইরে বেরিয়ে যাচ্ছে, সেই জায়গাগুলোতে সৃষ্টি হচ্ছে কি না, তো সৌর কলঙ্ক। ঠিক আছে, এই যে সৌর কলঙ্ক মানে এগুলো কেমন দেখা হয়, কালো কালো দাগ দেখতে পাওয়া যায় সূর্যের মধ্যে, কালো কালো দাগ দেখতে পাওয়া যায়, সেই দাগগুলো হচ্ছে সৌর কলঙ্ক। ঠিক আছে, এবার এই সৌর কলঙ্ক বা সৌর কলঙ্কগুলো যেগুলো সূর্যের থেকেও ঠান্ডা, টেম্পারেচার, এই সৌর কলঙ্কগুলোর টেম্পারেচার থাকে 1500°C। এই সৌর কলঙ্কগুলোর টেম্পারেচার থাকে, হ্যাঁ, এটা সূর্যের থেকে শীতল বলা হয়। এগুলোকে বলা হয় সূর্যের অপেক্ষাকৃত শীতলতম জায়গা। সূর্যের অপেক্ষাকৃত শীতলতম জায়গা, সেই জায়গাটা হচ্ছে সৌর কলঙ্ক, শীতলতম জায়গা। বেশ, এবার এটা টেম্পারেচার কত থাকে, 1500°C। এখানে একটা ব্যাপার আছে, এই যে সৌর কলঙ্কগুলো একটা শক্তিশালী চৌম্বকীয় বিকিরণ সৃষ্টি করে। এই সৌর কলঙ্কগুলো যেগুলো সৃষ্টি হলো, মানে যে কালো কালো দাগগুলো আমরা পেলাম, ঠিক আছে, অর্থাৎ সৌরশিখা বেরিয়ে যাওয়ার ফলে সেই জায়গাগুলোতে একটা কি হয়, চুম্বকীয় ক্ষেত্র সৃষ্টি করে, শক্তিশালী চুম্বকীয় বিকিরণ উৎপন্ন করে। হ্যাঁ, যার ফলে কি না, যে বেতার তরঙ্গ যে আমাদের যাওয়া আসা করছে, এটাতে ব্যাঘাত ঘটে। বুঝতে পারলে? স্যার একটু স্টপ রাখুন। না, দরকার আছে। এই একটু সমস্যা কি, এই উপর নিচে করে কেটে যাচ্ছে না, কিন্তু গুগল মিটে সেটা কাটে না, এই যে এটা থেকে কেটে নিচ্ছে লেখাগুলো,
দেখতে পাবেন, রেকর্ডিং করে ইউটিউবে ছাড়বো বা অ্যাপে। এটা একটা সমস্যা আছে এই অ্যাপটার বিশেষ করে। আবার টিচমিন্টে এটা কাটে না, কিন্তু আমি যেটা তৈরি করছি ওটাতে একদম 16x19 ডেজ তৈরি করছি, মানে কোনো দিকে কাটবে না সেভাবে প্রম্পট দিয়ে। তো একটু সমস্যা ঘটে। বেশ কমপ্লিট করে দেন আজকে যতটা, ঠিক আছে। অল্প করে কমপ্লিট করে দেন ব্যাপারটা। বেশ, এই যে সৌর কলঙ্ক, এটি যে সৃষ্টি হয় প্রতি, মনে রাখবে, প্রতি 11 বছর অন্তর একটা চক্র সৃষ্টি হয়, চক্র সৃষ্টি করে, এটাকে বলা হয় সৌর কলঙ্ক চক্র। তাহলে সৌর কলঙ্ক চক্র কত বছর অন্তর হয়? 11 বছর অন্তর অন্তর হয়। ঠিক আছে, এবার দেখো আরেকটা জিনিস, সূর্যের একদম বাইরে যে স্তরটা আছে, বাইরের যে স্তরটা, সেটাকে আমরা আগের দিন কি বলেছিলাম? করোনা, তাই তো? সেটাকে কি বলেছিলাম? করোনা। এই করোনাটা, এই যে করোনাটা, এটা কিন্তু সব সময় দেখতে পাওয়া যায়, সব সময় কিন্তু দেখা যায় না। এটা কখন সৃষ্টি হয়? এটা মনে রাখবে যে সূর্যের সবচেয়ে বাইরের যে পৃষ্ঠে, যেটাকে বলা হয় করোনা, এটা সৃষ্টি হয় একমাত্র পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যখন হয় তখনই কিন্তু দেখা যায়। ঠিক আছে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যখন হয় তখনই কিন্তু দেখা যায়। এছাড়া এটাকে দেখতে পাওয়া যাবে যে একটা যন্ত্রের সাহায্যে, এই যন্ত্রটার নাম হচ্ছে করোনোগ্রাফ। করোনো, এই করোনোগ্রাফ, এই যন্ত্রের দ্বারা দেখতে পাওয়া যায়, করোনোগ্রাফ যন্ত্রের সাহায্যে দেখা যায়, বা নরমালি যদি দেখতে হয়, এটা দেখা যায় একমাত্র পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দ্বারা সময়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, মানে এই করোনোগ্রাফটা হচ্ছে বিশেষ এক ধরনের দূরবীন, বিশেষ এক ধরনের দূরবীন। এবার বিষয় হচ্ছে, সূর্য থেকে আমাদের পৃথিবীতে যে আলোটা আসে, এই আলোটা আসতে সময় কত লাগে? সময় লাগে 8.5 মিনিট। 8.5 মিনিট আলো পৌঁছতে সময় লাগে কত? 8.5 মিনিট। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। বেশ, এখানে আর একটা জিনিস যেটা বলার, যে আমরা যে গ্রহগুলো দেখলাম, কি? বুধ, শুক্র, পৃথিবী, তাই তো? বুধ, শুক্র, পৃথিবী। আমি এটা মঙ্গলে করে দিয়েছি। এটা আমি মঙ্গলে করে দিয়েছিলাম, পৃথিবীতে হবে। হ্যাঁ, দেখো, বুধ, শুক্র, পৃথিবী আর মঙ্গল, এইগুলো হচ্ছে কি বলা হয়? ইনার গ্রহ, তাই তো? তাহলে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। এবার বৃহস্পতি, তাহলে ইনার গ্রহ কেন বলা হয়? এই জায়গায় এরকম কিছু পদার্থ দ্বারা ভাগ করা হয়েছে, অর্থাৎ ভাগ করা হয়েছে মানে এই পদার্থগুলো এখানে রয়ে গেছে। ঠিক আছে, তাহলে কার মধ্যে রয়েছে? মঙ্গল আর বৃহস্পতি। এই দুটো জিনিস মনে রাখবে, যে মঙ্গল আর বৃহস্পতি, এটাকে বলা হয় অ্যাস্টেরয়েড বেল্ট। এটাকে বলা হয় অ্যাস্টেরয়েড বেল্ট। তাহলে অ্যাস্টেরয়েড বেল্ট কোথায় অবস্থিত? মঙ্গল আর বৃহস্পতির মাঝে। ঠিক আছে, এরপর দেখো, এই যে নেপচুন, এই যে নেপচুন, নেপচুনের পরে কি আছে? এরিস। নেপচুনের
পরে আছে প্লুটো, তারপরে এরিস। নেপচুনের পরে আছে প্লুটো, এখানে আছে প্লুটো, তারপরে আছে এরিস। এই যে এরিস আর এই প্লুটো, এর মাঝে আবার সেম কিছু এরকম পদার্থ দ্বারা কি হয়েছে, পৃথক করা হয়েছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কুইপার বেল্ট। এটাকে বলা হয় কুইপার বেল্ট। কি বললাম? কুইপার বেল্ট। ঠিক আছে? তাহলে কার মধ্যে? প্লুটো আর এরিস, এই দুটোর মাঝে, মানে নেপচুনের পর। তাহলে এই দুটো কি জিনিস? অ্যাকচুয়ালি দেখো, এই যে এইসব গ্রহগুলো যে সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা গ্রহ সৃষ্টি হয়েছে কিভাবে? আধুনিক মতবাদ অনুযায়ী মহাবিস্ফোরণ তত্ত্ব, বিগ ব্যাং থিওরি আমরা পড়েছি। তাহলে এই যে মহাবিস্ফোরণ, অর্থাৎ যখন বিস্ফোরণ হয় তখন বিভিন্ন পদার্থগুলো দ্বারা কি হয়েছে? গ্রহ সৃষ্টি হয়েছে। এবার তাহলে বলবে হয়তো যে স্যার, এইগুলো তো গ্রহ সৃষ্টি হতে পারতো, এগুলো দ্বারাও তো গ্রহ সৃষ্টি হতে পারতো। হ্যাঁ পারতো, কিন্তু হয়নি কেন? তার কারণ হচ্ছে এটাই যে গ্রহ সৃষ্টি হতে গেলে বা গ্রহ আমরা তখনই বলবো যার জন্য তিনটে ক্রাইটেরিয়া প্রয়োজন। একটা গ্রহ সৃষ্টি করতে গেলে তিনটে ক্রাইটেরিয়া প্রয়োজন। সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল না হয় তাহলে কখনোই সেটাকে গ্রহ বলা যায় না। ওকে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে ওই আবর্জনা, সব সৃষ্টি হয়ে যাওয়ার পর যে পদার্থগুলো রয়ে গেছিল সেইগুলোই, এগুলো এক একটা বেল্ট সৃষ্টি করেছে। এইগুলো হচ্ছে টেরিস্টোরিয়াল বেল্ট বা টেরিস্টোরিয়াল পদার্থ এগুলো। ঠিক আছে? আর এই জিনিসগুলো সেম জিনিস গ্যাসীয় পদার্থের দ্বারা কিছু কিছু জিনিস আবর্জনা এগুলো বাইরে বেরিয়ে গেছে। হ্যাঁ একটু ওয়েট করো, দাঁড়াও একটু ওয়েট করো। হ্যাঁ আমি একটু ওয়েট করো, আমি ফোন করছি তোমাকে। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হুম, হুম, হুম। বেশ, তাহলে কুইপার বেল্ট আর অ্যাস্টেরয়েড বেল্ট, এগুলো কি? এগুলো হচ্ছে আবর্জনা অ্যাকচুয়ালি। হ্যাঁ, এগুলো দ্বারা আর কিছু সৃষ্টি হয়নি, সেইগুলোই বর্তমানে অবস্থান করছে। তাহলে কথা আসবে যে গ্রহ সৃষ্টি করতে গেলে কি কি দরকার? প্রথম কথা হচ্ছে, এক নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে ভারী হতে হবে, মানে প্রচুর পদার্থ একসঙ্গে থাকতে হবে। দু নাম্বার হচ্ছে একটা পরিক্রমণ বেল্ট, পরিক্রমণ বেল্ট থাকতে হবে। তিন নাম্বার হচ্ছে মহাজাগতিক যে কোনো বস্তুকে সরিয়ে দেওয়ার ক্ষমতা থাকতে হবে। মানে প্রথম হচ্ছে কি, এই যে নিয়ম হচ্ছে প্রত্যেকটা গ্রহই একটা নক্ষত্রকে কেন্দ্র করে কি হয়, পরিক্রমণ করে, তাই তো? একটা নক্ষত্র থাকতেই হবে, সেই নক্ষত্রকে কেন্দ্র করেই প্রত্যেকটা গ্রহকে একটা পরিক্রমণ করতে হবে, পরিক্রমণ করে। তাহলে এই যে পরিক্রমণ করছে, যে গ্রহ যে পরিক্রমণ পথটা সৃষ্টি করবে সেই পথেই কিন্তু পরিক্রমণ করতেই থাকবে, করতেই থাকবে, কেউ সরাতে পারবে না। সারা মানে একদম থেকে গেল, একদম ফিক্সড ওইটাই। তার ভারী হতে হবে। ভারী হতে হবে কেন? তার মধ্যে একটা গ্র্যাভিটি বল থাকতে হবে। ঠিক আছে, মানে নিজস্ব একটা গ্র্যাভিটি বল থাকতে হবে। সেই বল যতক্ষণ না থাকবে সেটাকে গ্রহ বলে মান্যতা দেওয়া হয় না। দ্বিতীয়ত কি, ওই যে মহাজগতে তো বিভিন্ন রকম বস্তু আছে, তাহলে প্রত্যেকটা এই যে পরিক্রমণ যে বেল্টটা তৈরি হচ্ছে, এই পরিক্রমণ এর মধ্য দিয়ে কি হবে, প্রত্যেকটা গ্রহ কি করবে,
যদি আমি এটাকে সূর্য ধরি, এটা যদি আমি সূর্য ধরে নিই বা নক্ষত্র ধরে নিই, তাহলে এটার চারপাশে তো কি হচ্ছে, গ্রহরা পরিক্রমণ করছে, তাই না? তাহলে এই যে গ্রহরা যে পরিক্রমণ করছে, এই পরিক্রমণ যে পথটা, এইটা কিন্তু ফিক্সড থাকতে হবে। এবার এখানে যে কোনো বস্তুই আসুক না কেন, এই গ্রহ কি করবে, এই বস্তুগুলোকে একদম সরিয়ে দেবে, দূরে সরিয়ে দেবে, এইভাবে। ওকে, তো ঠিক সেম ভাবে প্লুটো, আমাদের যে প্লুটো আছে, প্লুটোরও কিন্তু একটা পরিক্রমণ পথ আছে একটা সময়, সেজন্য ওকে গ্রহ বলা যেত। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে ওই যে প্লুটো, ওই যে মহাজাগতিক যে বস্তুগুলো আছে সেগুলোকে সরাতে পারছে না, মানে ঢুকে যাচ্ছে, প্লুটোর ক্ষমতা নেই। সেজন্য ক্ষমতা নেই মানে তার পরিক্রমণ পথে একটা বাধা চলে এলো, মানে তিনটে ক্রাইটেরিয়ার মধ্যে একটা নেই, একটা কি হচ্ছে, একটা তার মধ্যে অভাব দেখা দিচ্ছে, তাহলে এই দুটো আছে, সেই কারণে ওকে আর গ্রহ বলা যায় না, ওকে কি করেছে এখন বামন গ্রহ বলে দিয়েছে। ঠিক আছে, তো বর্তমানে, তবে বর্তমানে আমাদের যে নাসা, হুম, 8টা গ্রহ আমরা বলি তো, নাসা কিন্তু আর একটা গ্রহ আবিষ্কার করেছে, সেই গ্রহটার নাম হচ্ছে কার্লা। কার্লা, সেই গ্রহটার নাম হচ্ছে কার্লা, এটা মনে রাখবে। নাসা কি করেছে, একটা নতুন গ্রহ আবিষ্কার করেছে, মানে পেয়েছে, আবিষ্কার তো করেনি, মানে পেয়েছে আর কি। হ্যাঁ, তো কি হয়েছে এটা, সেই গ্রহটার নাম কি, কার্লা। হ্যাঁ, এটা মনে রাখবে। তো এই যে 8টা গ্রহ, 8টা গ্রহের মধ্যে একটা হচ্ছে নতুন গ্রহ, নবমতম গ্রহ, সেটা হচ্ছে কার্লা। কে জিজ্ঞেস করছিল না প্লুটো কেন বামন গ্রহ বলা হয়, এবার বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক। বেশ, এই জায়গায় কোনো প্রবলেম, এখানে আর কোনো প্রবলেম আছে? নেই তো? বেশ, আমি মুছে দিলাম এটা। এরকম, হ্যাঁ বলো। হ্যাঁ, না 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 না, ওইগুলো বামন গ্রহ, ওইগুলো তো বর্তমানে আছে। হ্যাঁ, ওগুলোকে গ্রহ রূপে, হ্যাঁ ওগুলোকে গ্রহ রূপে তকমা দেওয়া হয় না, কারণ তিনটে ক্রাইটেরিয়া যে বললাম, এই তিনটে ক্রাইটেরিয়া ওদের মধ্যে নেই, তাই ওদেরকে গ্রহ রূপে মানে প্রাধান্য দেওয়া হয় না, ওরা হচ্ছে বামন গ্রহ। ঠিক আছে, কিন্তু ওরা তো বর্তমানে আছে। হুম, তো থাকার কারণে আমি প্লুটো আর এরিস এই দুটোর মাঝে বললাম, বুঝতে পারলে?